আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। এতক্ষণ দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করে অন্তর্বর্তী সরকার যদি ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে তা দুঃস্বপ্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, কিছু রাজনৈতিক দল নানা অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। আর দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র। শনিবার আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। যথাসময়ে সংস্কার ও দ্রুত নির্বাচনের দাবিতে কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উদ্যোগে বিএনপির এ সমাবেশ। সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করা ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো নানা অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আর জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হলে বিএনপি আবারও আন্দোলনে নামবে, এমন হুঁশিয়ারিও দেন তিনি। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। বিভিন্ন রকমের কথা শুনে সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। মধ্যমেয়াদী সংস্কার, দীর্ঘমেয়াদী সংস্কার হবে, কিন্তু আমরা বলেছি এখনই তাৎক্ষণিক স্বল্পমেয়াদী সংস্কার করে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই সংস্কারগুলো সাধন করে নির্বাচন দিতে হবে অতি শীঘ্রই। একই জনসভায় বিএনপি নেতা গয়েশ্বর রায় বলেন, সংস্কারের নামে কুসংস্কার করলে জনগণ মেনে নেবে না। সংস্কার বিএনপি মানে, বিএনপি কোনো কুসংস্কার মানে না। সুতরাং সংস্কারের নামে কোন কুসংস্কারের মধ্য দিয়ে জনগণের অধিকার যদি বিলম্বিত হয়, জনগণ যদি প্রতারিত হয়, সেক্ষেত্রে বিএনপির কোনো নেতা কর্মী ঘরে বসে থাকবে না, ছাড়বে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী আদর্শ শক্তিশালী করার আহ্বান জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় শাসন উৎখাত করে তিনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের কোটি কোটি মানুষের হাতে ফিরিয়ে দিয়েছেন। এইখানেই তার ঔদার্য, এইখানেই তার মহত্ব। এ কারণে কিন্তু আমরা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন সৈনিক থেকে একজন রাষ্ট্রনায়কে নিজেকে পরিণত করেছেন। এ সময় মঈন খান সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করে এমন ঐক্য যেন তৈরি না হয়, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। শনিবার পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, ১৬ বছরে পতিত ফ্যাসিস্ট সরকার ভাওতাভাজির নির্বাচন, ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও বিদেশে টাকা পাচার সহ অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ করা এবং তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখে দাঁড় করেছিল। কারবালায় ইমাম বাহিনীর যুদ্ধ প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করে উল্লেখ করে তারেক রহমান বলেন, আর যেন কোনো নির্দয় অত্যাচারীর সৃষ্টি না হয় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু সরকার পরিবর্তন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে হবে, যাতে কোনো দুর্নীতিবাদ, ফ্যাসিবাদ দেশে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পার হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে। শনিবার রাতে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির 5ম দিনে নওগাঁয় পদযাত্রার শহরের নওজোয়ান মাঠে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নওগাঁর পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর আগে বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডক্টর আবুল কাশেম ময়দান এবং বগুড়ায় বিশাল পথসভায় অংশ নেন এনসিপি নেতারা।
1 বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে আমরা বলছি বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নতুন পুরাতন বলে কিছু দেখা হবে না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ করে তোলা হবে। শনিবার সকালে কুমিল্লার দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে পথসভায় তিনি এই বক্তব্য দেন। বলেন, নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যে শহীদরা রক্ত দিয়ে দেশকে আমানত রেখে গেছে, সে রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। ডক্টর শফিক বলেন, ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছে বাংলাদেশ। দলগুলোকে সামলাতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জনগণই তাদের সামলে দেবে। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার পর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্প আর উৎপাত আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলে দেবে। পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কারণে বাহিনীটির অধপতন হয়েছে। তাই আগামী নির্বাচন সুষ্ঠু করতে দলনিরপেক্ষ পুলিশ জরুরি। জনগণ প্রভাবমুক্ত ও পেশাদার পুলিশ চাইলেও রাজনৈতিক নেতারা কখনো তা চাননি। শনিবার পুলিশ সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে তাগিদ দেন। আবির আহমেদের রিপোর্ট। এভাবেই জুলাই আন্দোলনের সময়ও ফ্যাসিস্ট হাসিনা সরকার পুলিশকে ব্যবহার করেছিল। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেককেই গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আর গত জুলাই আগস্টে পুলিশের দমন নিপীড়নে তাদের প্রতি দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে সাধারণ মানুষ। ফলে পুলিশকেও পাল্টা হামলার শিকার হতে হয়েছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর মনোবল হারিয়ে ফেলে এই বাহিনীর সদস্যরা। আলোচনায় অংশ নেন পুলিশ ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক ও বিশেষজ্ঞরা। মডেল থানার প্রয়োজন ছিল, আপনাদের ইকুইপমেন্ট হয়েছে, আপনাদের সুন্দর বিল্ডিং হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু জনগণ সেই মডেল থানায় যেতে ভয় পায় কেন? তাহলে মডেল করে কি লাভ? পুলিশ কমিশন যেটা সরকার করেছিল, তারা কাদের সঙ্গে কথা বলেছে, কিভাবে তারা সেই কমিশন রিপোর্ট তৈরি করেছে। সংস্কার মানে পুলিশকে আরো দক্ষ, মানবিক, জবাবদিহিমূলক, যুগোপযোগী ও গ্রহণযোগ্য করে তোলার পদক্ষেপ। এখনো কিন্তু আমরা অতীত থেকে লেসন নেইনি। আমরা কিন্তু এখন আমাদের ব্যক্তিগত স্বার্থ সবাই সেখানে প্রয়োগ করার চেষ্টা করছি। দেশ এবং জাতির কথা আমরা ভাবতে পারছি না। বক্তারা বলেন, আরেকটি ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে সেজন্য পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। আইন সংশোধনের পাশাপাশি দল বা ব্যক্তি স্বার্থে আইনের অপব্যবহার বন্ধ করতে হবে। একজন পুলিশের কনস্টেবল আমাকে বলতো যে এই প্রধানমন্ত্রীকে আমরা রেখেছি। তো এই ছিল আপনার প্রি রেভলিউশন পুলিশের চেহারা। সকল সংস্কারের প্রধান উদ্দেশ্য একটাই, যে আর একটা ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো যেন ফিরে না। 17 বছর তাদের ভূমিকা ছিল এককেন্দ্রিক, একদলীয়। আপনি যখন পুলিশ ফোর্স নিয়ে কথা বলবেন, আপনাকে তো সবাইকে নিয়ে কথা বলতে হবে। আপনি তো শুধু অফিসারদেরকে চরিত্র বদলাইলে তো লাভ হবে না। তাহলে সেই জায়গাতে আমার রিক্রুটমেন্ট প্রসেসের ভিতরে এই কলোনিয়াল সিস্টেম বাদ দিতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য দল নিরপেক্ষ পুলিশ বাহিনীর জরুরি উল্লেখ করে এই বাহিনীকে দ্রুত সংস্কার করে নতুন সদস্য নিয়োগ দেওয়ার তাগিদ দেন বক্তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। গত 15 বছরে বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘকে তদন্তের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। শনিবার সকালে ঢাকার দি ডেইলি স্টার সেন্টারে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJC আয়োজিত গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনায় একথা জানান তিনি। বলেন, বিগত সময়ে গণমাধ্যম অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল। এই পরিস্থিতি থেকে বের হয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষা করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। তিনি আরও বলেন, কোনো এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে গণমাধ্যম স্বাধীন এবং এতে সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে না। এর সময় সাংবাদিকদের ন্যূনতম বেতন 30,000 টাকা করার কথাও বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
গত 15 বছরের যে জার্নালিজম সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। মানে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে, যে না আমরা সামনে নতুন শুরু করতে পারবো। 2024 সালের ডিসেম্বরের হিসেবে সরকারি চাকুরিতে ফাঁকা রয়েছে 4,68,220টি পদ, যা মোট পদের 24.40%। 30 জুন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024-এ উঠে এসেছে এই তথ্য। তবে জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান বলেছেন, 5 ধাপে কমিয়ে আনা হয়েছে এই সংখ্যা। চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশকে হিসেবে ধরলে এখন খালি পদ আছে 71,000-এর আশপাশে। প্রেসার, গ্রুপের চাপ আর তদবিরকে সামলানোর ভয়ে নিয়োগে জোর কম বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া। রিপোর্ট করছেন রকনউদ্দিন। সরকারি চাকুরি অনেকের কাছেই জীবনকে গুছিয়ে দেয় এক স্বপ্নের নাম। কারো কাছে ধরা দেয়, কারো কাছে থাকে হাত ছোঁয়া দূরত্বে। সেই চাকুরির যখন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তখন পদের সংখ্যা থাকে শতক বা হাজারের ঘরে, কিন্তু সরকারি হিসেবেই খালি পদ আছে লাখের হিসেবে। বছর বছর তা যেন শুধুই বেড়েছে। 30 জুন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024-এ উঠে এসেছে এমন তথ্য। পরিসংখ্যান অনুযায়ী 2018 সালে সরকারি চাকুরিতে ফাঁকা ছিল 3,93,247টি পদ, যা 2023 সালে বেড়ে দাঁড়ায় 4,73,001টি। আর 2024 সালে শেষে এসে ফাঁকা ছিল 4,68,220টি পদ। তখনকার হিসেবে সরকারি চাকুরিতে 19,19,111টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত ছিলেন 14,50,891 জন। অর্থাৎ মোট পদের 24.40%ই ছিল ফাঁকা। যদিও এই তথ্য পুরনো এবং 5 ধাপে শূন্য পদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। এই রিপোর্টটা হলো অনেকদিন আগে থেকে বলা হচ্ছিল 5,74,000, ভার্চুয়ালি 5টা স্টেজে কমে এনে এখন এটা এক্সিস্টিং হলো 71,000। বাকি সবাই হয় নিয়োগ পেয়েছে, না নিয়োগ প্রক্রিয়াধীন, না বিজ্ঞপ্তি, এই স্টেজে আছে। এটা একেবারে মানে অনেক দিন আগে থেকে এই ফিগারটা বলা হচ্ছে, মূলত এখন খালি আছে 71,000। তবে গেল বছরের 24 নভেম্বর সংবাদ সম্মেলন করে জনপ্রশাসন সচিব জানিয়েছিলেন সরকারি চাকুরিতে প্রায় 5.5 লাখ পদ খালি রয়েছে। 5.5 লাখ পোস্ট খালি আছে। সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024 অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তা অর্থাৎ নবম গ্রেড পর্যন্ত শূন্য পদ ছিল 68,000-এর বেশি। সবচেয়ে বেশি ফাঁকা ছিল 13 থেকে 16তম গ্রেডে প্রায় 1.5 লাখ। আর অধিদপ্তর ও পরিদপ্তরেও ফাঁকা ছিল প্রায় 3 লাখ পদ। সরকারি কাজের মান ও গতি বাড়াতে দ্রুত নিয়োগ দেওয়ার পরামর্শ জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়ার। অনেক পদ সৃষ্টি হয়েছে, কিন্তু নিয়োগ বিধি নাই। নিয়োগের ক্ষেত্রে পদের সংখ্যা থাকে কম, কিন্তু তদবিরের সংখ্যা থাকে তার চেয়ে অনেক বেশি। পেশার গ্রুপের একটা ভয় আছে তাদের, যেই জন্য কেউ নিয়োগে যাইতে চায় না। সরকার যদি কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না, এ ধরনের যদি সরকারের মনোভাব থাকে এবং এইটা যদি নিয়োগকারী কর্তৃপক্ষকে আপনার কমিউনিকেট করতে পারে, তাহলে তারা সাহস পাবে। এদিকে 16 জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি প্রস্তাবের মধ্যে 8টি সহজে হওয়ায় দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্কার কমিশনের প্রস্তাবে মন্ত্রণালয়ের সংখ্যা 43 থেকে কমিয়ে 25টি করার সুপারিশ করা হয়েছিল। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সঞ্চয়পত্রের সুদের হার বাড়ালে মানুষ ব্যাংকে টাকা রাখবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। লুটপাটের কারণে সংকটে থাকা ব্যাংকে জমা রাখা আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন, লুটপাটের শিকার কোনো ব্যাংকের ব্যবসা বাণিজ্য নাই, তাদের ক্ষেত্রে ফেরত দিতে সময় লাগতে পারে। আর্থিক সংকটে দেউলিয়ার পথে থাকা ব্যাংকগুলোকে 52,000 কোটি টাকা দেয়া হয়েছে। এর আগে 22,000 কোটি টাকা দেয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।
এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর খবর। সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলার দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি 23 বছরে পদার্পণ করেছে। বস্তুনিষ্ঠতা আর সুনামের মাধ্যমে জয় করেছে দেশ বিদেশের কোটি মানুষের হৃদয়। দেশের বিভিন্ন স্থানে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুরে এনটিভির 23 বছরে পদার্পণ পালন করা হয়েছে। পরে কেক কাটা ও জুলাই আন্দোলনে এনটিভির অবদান স্মরণ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অনুষ্ঠানের অতিথিরা। বাংলাদেশের সংবাদ মাধ্যমে এনটিভি যে অগ্রযাত্রা সেটা আগামী দিনে আরও মানুষের কণ্ঠস্বর হয়ে থাকুক। আগামী দিনগুলোতে এনটিভি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং আমাদের সমাজ গঠনে তার যে পেশাদারিত্ব সেটি সমুন্নত রাখবেন। এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদপুর অঞ্চলে চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখা প্রবীণ চিকিৎসক এমিরেটাস প্রফেসর ডক্টর ইউনুস আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম সহ অনেকে উপস্থিত ছিলেন। 22 বছর পূর্তি তথা 23 বছরের যে অগ্রযাত্রায় তারা শামিল হলো তার জন্য আমরা এনটিভিতে অসংখ্য অভিনন্দন জানাই। চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির 23 বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন, নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশাহ উপস্থিত ছিলেন। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ করা হয়েছে। পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি ঘিরে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তারা বলেন, এনটিভি বহু ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে বিকশিত হয়ে আরও সমৃদ্ধ হয়ে উঠেছে। কেক কাটা ও আলোচনা সভা করে বান্দরবানে এনটিভির বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন তুষার সহ অনেকে উপস্থিত ছিলেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির 23 বছরের পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে ভোলায়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর সহ অনেকে উপস্থিত ছিলেন। ভৈরবে এতিম শিশুদের নিয়ে কেক কেটে এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এতিমখানায় গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে ব্যতিক্রম এবং মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে এনটিভি কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন তারা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। দীর্ঘ 17 বছর পর কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় দৌলতপুর কলেজ মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ। দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। সম্মেলনে ভোটের মাধ্যমে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি পদে রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন নির্বাচিত হন। গাইবান্ধার সুন্দরগঞ্জে হরিপুর চিলমারি তিস্তা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। এ সময় তিনি জানান, এরই মধ্যে সেতুটির 96% কাজ শেষ হয়েছে। বাকি কাজ সম্পন্ন করে জুলাইয়ের শেষ নাগাদ সেতুটি উদ্বোধন করা সম্ভব হবে। দেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই সেতুটি বৃহত্তম একটি প্রকল্প। 885 কোটি টাকা ব্যয়ের সেতুটি নির্মাণ হলে কুড়িগ্রাম থেকে গাইবান্ধা হয়ে ঢাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। লাখো ভক্তের উপস্থিতিতে উল্টো টানের মধ্য দিয়ে ঢাকার অদূরে ধামরাইয়ে শেষ হলো প্রায় 450 বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উৎসব। তবে রথের আনুষ্ঠানিকতা শেষ হলেও মেলা চলবে মাসব্যাপী। রথযাত্রার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী যশোমাধব মন্দির ও রথ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক নন্দগোপাল সেন। উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম সহ বিভিন্ন নেতারা। এবার প্রবাসের খবর। সৌদি আরবে দিন দিন বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে, ফলে অনেক প্রবাসীর কর্মসংস্থান হচ্ছে এসব প্রতিষ্ঠানে। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সালিম জানান, জেদ্দায় আশফান এলাকায় বাংলাদেশি মালিকানাধীন মার্দ আশফান ভ্যারাইটিস শপের যাত্রা শুরু হয়েছে। এলাকাটিতে অনেক বাংলাদেশির বসবাস। প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টার্স উজ্জ্বল শেখ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধর শাহ আলম, ম্যানেজার নবী হোসাইন,
জাহিদুল ইসলাম সুমন, ফরিদ, ইমন, ফাহিম হাসান ও আখিলা হাসান সহ স্থানীয় প্রবাসীরা। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রতিষ্ঠানটির কর্ণধার শাহ আলম জানান, মার্ত আশফানে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।